ইমিডিয়েট যেটা তত্ত্বাবধায়ক মানে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা। ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করার ক্ষেত্রে আমি বৈষম্য মানে বিরোধী ছাত্র আন্দোলন যে ভূমিকা রেখেছে তাদের সম্মানার্থে, তাদের সম্মতি কিংবা মতামতের ভিত্তিতে আমার মনে হয় তাদেরকে তাদের কথা মতো একটা এইবারের মতো আমরা সেই ইন্টারিম গভর্নমেন্ট আমরা করতে চাই। এই মুহূর্তে আমরা যে এইটা পেয়েছি, এটাকে আমরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে দেশটাকে আমরা রক্ষা করার জন্য আমাদেরকে একটা প্ল্যানিং ক্যালেন্ডার যেতে হবে। আর রাজনীতিবিদ ছাড়া আপনি কোনো সংস্কারই বাস্তবায়ন করতে পারবে না। সেই সংস্কারের রূপরেখাটা আপনি তিনটা ফেজে করে 2 বছরের মধ্যে দিয়ে দেন, বাকি কাজটা করবে পলিটিশিয়ানরা। 111 এত পপুলারিটি নিয়ে আসছে, পরে দুই নেত্রী দেখি জেলখানা একসাথে ভাত খায়, একসাথে তারা ওই করছে, তারা একসাথেই কথা বলে। তো ওই শেষ হলো এরশাদের সরাইও 3 জনের রূপরেখা বাস্তবায়িত হয় নাই, 111ও 2 নেত্রীদের জেল করে বাস্তবায়িত হয় নাই। সুতরাং সেই গুলি মাথায় রাখতে হবে যে আজকে কোটা সংস্কার থেকে যে রাষ্ট্র সংস্কারের কথাটা সারোয়ার বলল, আমি সম্পূর্ণভাবে একমত। কারণ যেই পরিবর্তনটা হয়েছে অনেক রক্তের বিনিময়ে আমরা যে অর্জনটা করেছি এটা করতে হবে। এখানে একটি কথা বলা দরকার, 90-এর পরিবর্তনে কিন্তু আমরা আন্দোলন বলি যাই বলি তার মূলে ছিল কিন্তু সেটা অর্জন হইতো না যদি 90-এর আন্দোলনের সেনাবাহিনী যদি নুরুদ্দিন সাহেব সেদিন যদি এরশাদ সাহেবকে বলতেন যে স্যার সরি সলভ ইট পলিটিক্যালি। 96-এর আন্দোলনে যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুর আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু কি জনতার মঞ্চ আমরা যদি না উঠতো, অর্থাৎ সামাজিক শক্তির যে কোনো একটা সাপোর্ট লাগে। আজকে এই আন্দোলনটাও হয়তো নিশ্চয়ই বিজয় অর্জন করতো, কিন্তু আজকে এই সেনাবাহিনীর কতিপয় যেটা আমাদের ভাই বলার চেষ্টা করছেন কর্নেল মুস্তাফিজ ভাই, যে এখানে বিতর্কিত ব্যক্তি থাকতে পারে, কিন্তু এটা সত্যি কথা, সেনাবাহিনী তার কাছ থেকে, হাসিনার কাছ থেকে যখন বললো যে সরি আপনি আমার কথা আমাদের কথা শোনেন, নাহলে আমরা আর্মি উইথড্র করবো, অর্থাৎ ইনডাইরেক্টলি আর্মি সরে যাওয়ার কারণে কিন্তু এইটা হয়েছে। আবার এটাও ঠিক 111-এ বললেন যে ভালো ভালো লোকেরা ছিল, সিনাভাই যে বললেন 111-এ কিন্তু প্রচন্ড একটা ঝাঁকুনি ছিল রাজনীতিতে, ঝাঁকুনি দিয়ে আসছিল, প্রচন্ড একটা আবেদন ছিল, জনপ্রিয়তা ছিল, কিন্তু 111 কিন্তু টিকতে পারে না। কেন 111 টিকতে পারে না? এই কারণে, কারণ সেখানকার তখনকার কতিপয় সেনা কর্মকর্তা তাদেরও কিন্তু দেখা গেল যে যেখানে রাস্তাঘাটে গাটি গাটি টাকা কিংবা গাড়ি ফেলা রাখতো রাস্তায়, আমরা দেখলাম তখন তদানীন্তন সেনা কর্মকর্তাদের দুর্নীতির কারণে। যাই হোক, এগুলি অনেক কত ইয়েতে আসবে। আমার এখনকার কনক্লুডিং রিমার্ক যেটা, এটা আমি রেফারেন্সটা করলাম আমাদের বোঝার জন্য। আজকে যে এই দেশপ্রেমিক সেনাবাহিনী বলবো আমি, এর ভিতর কিছু লোক থাকতে পারে, কিন্তু দেখেন এই জেনারেল মুজিবের কথা বললেন কিংবা XYZ এর কথা বলেন, এই কাছের লোকরাই কিন্তু পরিবর্তনের সময় কিন্তু, এটা মুস্তাফিজ ভাই কিংবা মিজান ভাই যারা আছেন তারা ভালো বুঝতে পারবেন, যে ভুট্টো যারে চিফ করছিল জেনারেল জিয়া এসে তারে ফাঁসি দিচ্ছে। আমাদের জিয়াউর রহমান কি বলে এরশাদ সাহেবকে সেনা প্রধান করছেন, এরশাদ সাহেবের পরোক্ষ প্রত্যক্ষ যে যে সমালোচনা থাকতে পারে, পক্ষে বিপক্ষে থাকতে পারে, আজকে কিন্তু সে করতে করে নাই, জিয়াউর রহমান কিন্তু কিল্ড হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাই যে এই সেনাবাহিনীকে দিয়ে আমাদেরকে একটা ক্লিয়ার একটা আমি আপনাকে একটা অনুরোধ করবো, বিশেষ অনুরোধ করবো, যে এটা যেহেতু সময় আমাদের আজকে অনেকক্ষণ শেষ হয়ে গেছে, এই রাষ্ট্র সংস্কার নিয়ে যেটা সিনাবাই বললেন কিংবা আমাদের সারওয়ার যেটা বললেন, এটার উপর একটা আলাদা কিছু আপনি প্যানেল তৈরি করে একটা আলাদা এজেন্ডা দেন, সেখানে যার যার প্রস্তাব নিয়ে আসবে। আমার বক্তব্যটা হলো 2 বছরের জন্য, কারণ এটা বেশি লং টার্মে যাওয়া যাবে না, 2 বছরের জন্য আশুমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। অর্থাৎ আশুমেয়াদী বললাম কেন, ইমিডিয়েট ছাত্র হত্যার বিচার করতে হবে। তারপর ধরেন এই যে আজকে রাষ্ট্রপতি যে ভাষণটা দিছে, অলরেডি যেটা খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার কথা বলছে, এটা হয়ে যাবে। সকল বন্দী যারা ছিল এদেরকে মুক্তির কথা বলছে, স্কুল কলেজ মাদ্রাসা খুলে দেওয়ার কথা বলছে, এই জাতীয় আজকে যেটা রাষ্ট্রপতি বলছে এগুলি তো এক্সিকিউশন হবে। সুতরাং ইমিডিয়েট যেটা তত্ত্বাবধায়ক মানে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা। ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করার ক্ষেত্রে আমি বৈষম্য মানে বিরোধী
ছাত্র আন্দোলন যে ভূমিকা রেখেছে তাদের সম্মানার্থে, তাদের সম্মতি কিংবা মতামতের ভিত্তিতে আমার মনে হয় তাদেরকে তাদের কথা মতো একটা এইবারের মতো আমরা সেই ইন্টারিম গভর্নমেন্ট আমরা করতে চাই। তারপর কিন্তু এই কথাটা যেটা সিনহা ভাই বলার চেষ্টা করেছিলেন, আমি ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, তারাই কিন্তু আগামী দিনের প্রধানমন্ত্রী, আগামী দিনের সংসদ সদস্য, আগামী দিনের মন্ত্রী, আগামী দিনের ডিসি, এসপি, দে শুড গো টু দ্য প্যাভিলিয়ন, দে শুড গো টু দ্য ক্লাসরুম, এবং সেই ব্যবস্থাটা করতে হবে। কারণ এখানে যে কথাটা বলার চেষ্টা করছে আমাদের হৃদয় হাসান, যে তাদের মধ্য থেকে পর্যবেক্ষক বা পরামর্শদাতা, এইটা শুধু এই থাকতে পারে, কিন্তু তারা এই মুহূর্তে এমন কিছু আশা করাটা ভবিষ্যতের জন্য এটা ভালো হবে না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে যে কথাটা আমি বললাম যে হিন্ডন আবার যে বায়ুসেনা, যেটা ইন্ডিয়ান একটা বেজের জায়গা, যেটা আমাদের মুসলিম ভাইয়েরা ভালো বুঝবেন, আমরা সাধারণ মানুষ ওইখানকার সেফ হাউসে শেখ হাসিনা আছে। এখন অজিত দোভালের সাথে সেখানে কথা বলার পর অজিত দোভাল এসে আবার মোদির সাথে কথা বলছে, মোদি আবার বিরোধী যে নেতা রাহুল গান্ধীর সাথে কথা বলছে। আমি তো এই জায়গাটা মানে আমার কাছে ব্যক্তিগতভাবে, আমি ভূ পলিটিক্স, এখানে আমাদের কলিমুল্লাহ ভাই আছেন, সিনহা আছেন, তারা ভালো বলতে পারবেন। আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে, সাধারণ মানুষ হিসেবে বুঝি, আমি কিন্তু এখানে কোনো একটা ব্যাড স্মেল আমার কাছে মনে হচ্ছে। সুতরাং এই মুহূর্তে আমাদের জাতীয় ঐক্যটা প্রয়োজন। অর্থাৎ কনক্লুডিং রিমার্কস আমি যেটা বলতে চাই, স্বাধীনতার সপক্ষে এই মুহূর্তে আমরা যে এইটা পেয়েছি, এটাকে আমরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে দেশটাকে আমরা রক্ষা করার জন্য আমাদেরকে একটা প্ল্যানিং ক্যালেন্ডার যেতে হবে। আর রাজনীতিবিদ ছাড়া আপনি কোনো সংস্কারই বাস্তবায়ন করতে পারবে না। সেই সংস্কারের রূপরেখাটা আপনি 3টা ফেজে করে 2 বছরের মধ্যে দিয়ে দেন, বাকি কাজটা করবে পলিটিশিয়ানরা। পলিটিশিয়ান ওর বাইরে যেতে পারবে না। অর্থাৎ এই জিনিসটা যদি এখন পুরো দায়িত্বটা যদি এখন এই ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়, এই পর্যন্ত কিন্তু রাজনীতিবিদরা ওয়েট করবে না। অর্থাৎ রাজনীতিবিদরা আজকে যেমন এখানে যারা গেছিল বঙ্গভবনে, ঠিক তেমনি ভাবে আজকে সেই মানে অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে ডেকে নিয়ে বসে যে আমরা এই করতে চাই, আমরা এত দিনের মধ্যে 2 বছরের মধ্যে এই করব, বাকিটা আপনারাই করবেন। তাহলে একটা জাতীয় ঐক্যমত তৈরি হবে, একটা সমঝোতা তৈরি হবে। আপনারা এখানে কিন্তু আমি বারবার বলছি, আমাদের একটা জাতীয় সনদ দরকার, একটা সমঝোতা দরকার। সংস্কার প্রতিটা ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে, গণতান্ত্রিক বিধি ব্যবস্থার ক্ষেত্রে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আপনি কোন জায়গাটা ধরবেন, এটা করতে গেলে তো অনেক লম্বা প্রসেস। তো সুতরাং আমার মনে হয় যে আজকে আমাদের উচিত যে এই জিনিসটাকে আমরা মাথায় রেখে, মানে এই 2 বছরের মধ্যে যেটা করণীয় সম্ভব, কিংবা এই 2 বছরের মধ্যে আসামেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, মানে প্রথম 6 মাসেই, তারপরে 6 মাসেই, তারপরে 6 মাস, অর্থাৎ নির্বাচন করতে হবে। সুতরাং এইভাবে ভাগ করে, ক্যালেন্ডার ভাগ করে আমার 3টা ফেজে আপনার কাজটা করলে আমার মনে হয় করবো। এখন যদি মনে করেন ওই যেটা সারোয়ার বলার চেষ্টা করছে, কিংবা আমাদের সিনহা ভাই বলার চেষ্টা করছে সব কাজ এই সরকারকে দিয়ে করবেন, নো। আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেটা মনে করি, যেটা সিনহা বলে গেছে, এটা কিন্তু পলিটিশিয়ানরা পরে দেখবেন যে ওই 111 এত পপুলারিটি নিয়ে আসছে, পরে 2 নেত্রী দেখি জেলখানায় একসাথে ভাত খায়, একসাথে তারা করছে, তারা একসাথে কথা বলে। তো ওই শেষ হলো এরশাদের সরাইও 3 জনের রূপরেখা বাস্তবায়িত হয় নাই, 111ও 2 নেত্রীকে জেল করে বাস্তবায়িত হয় নাই। সুতরাং সেইগুলি মাথায় রাখতে হবে। মাথায় এই কারণে রাখতে হবে যে একটা সুন্দর একটা জিনিসটা আমাদের সংস্কারের যে রূপরেখা করতে হবে, এবং বাকিটা মেইন কাজটা কিন্তু রাজনীতিবিদদের করতে দেওয়া উচিত, এবং সেটা একটা স্বচ্ছ, সঠিক, গ্রহণযোগ্য, আমার ভোট আমি দেবো, যাকে ভালো মনে করি তাকে দেবো, সেখানে সততা এবং মেধাভিত্তিক একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হবে, তাদের উপর ছেড়ে দেন। ধন্যবাদ। এটি